আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্ত দিনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বেশ চমৎকার কিছু শব্দ উচ্চারণ করেছেন, কিছু কথা বলেছেন, যেগুলো আপাত দৃষ্টিতে যারা সত্যি সত্যিই দেশ নিয়ে ভাবেন এবং বাস্তবতার উপর বা বাস্তবতার নিরিখে তারা এগুলো নিশ্চয়ই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যি সত্যিই দেশের স্বার্থে এই কথাগুলো উচ্চারণ করেছেন, নাকি এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে? তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে ছুটলে সাময়িক বাহবা মিললেও দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই চেয়ার অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ার আমাকে বলে আমি সবসময় পপুলার বা জনপ্রিয় কথা বলতে পারি না। এই চেয়ার বলে জনপ্রিয় সিদ্ধান্ত নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই দেশের চরম কোন মুহূর্তের জন্য প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেই পারি। তার কারণ রাজদণ্ড যার হাতে থাকে তাকে অবশ্যই অবশ্যই বাস্তবতার জায়গা থেকে সস্তা জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে পারলে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিন। এই যে মার্কিন চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে সেটি কার স্বার্থে? সেই সিদ্ধান্তটি কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে, কার পক্ষের জন্য এটি সঠিক আপনার দৃষ্টিতে? যুক্তরাষ্ট্রের পক্ষে, আপনার নিজের সরকারের পক্ষে, নাকি সত্য সত্যিই দেশের পক্ষে? এই যে চুক্তিটি, এটি কোনো অবস্থাতেই কোনো রাষ্ট্রের পক্ষে, স্বাধীন সার্বভৌম দেশের পক্ষে বাস্তবায়ন হতে পারে না, মেনে নেওয়া যায় না। মার্কিন চুক্তি নিয়ে সবাই কথা বলছেন, অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ, গবেষক সবাই এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কিন্তু শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় আপনি এই চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছেন। আমাদের প্রশ্ন সেখানেই, ভিন্ন কোনো উদ্দেশ্যে কথা বলছিলাম। মানে এই যে সিদ্ধান্তটি আপনি নিলেন, এই কথার মধ্য দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন না আসলে এর মধ্যে কোনো অন্তর্নিহিত কোনো ভালো দিক আছে। আসলে কি তাই? এই চুক্তি বাস্তবায়নের প্রাথমিক কাজটি শুরু হলো 14টি বোয়িং উড়োজাহাজ কেনার মাধ্যমে, যাতে 37,000 কোটি টাকার প্রয়োজন। এই 37,000 কোটি টাকা কেন খরচ করতে হচ্ছে, পুরনো প্রশ্নটি আবার উত্থাপন করলাম। এই চুক্তি তো স্রেফ এই বাংলাদেশকে আমেরিকার গোলামিতে পরিণত করার চুক্তি। 15 বছরে $1,500 কোটি জ্বালানি তেল কিনতে হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ বাড়াতে হবে এবং অন্য কোনো দেশ, বিশেষ করে চীন থেকে তুলনামূলক কম মূল্যে সামরিক কোনো সরঞ্জাম কেনা যাবে না। শুধু তাই নয়, অস্ত্র, জ্বালানি এগুলো কেনার সময় যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন অন্য কোনো তৃতীয় দেশ থেকে আনতে গেলে। প্রতি বছরে $350 কোটি বিভিন্ন ধরনের পণ্য আমদানি করতে হবে। শুকরের মাংস সহ আর যা যা আসবে তার উচ্চমানের কোনো পরীক্ষা বাংলাদেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রে উচ্চমানের টেস্টিং ব্যবস্থা থাকলেও আমাদের দেশে এই পদ্ধতি গ্রহণ করা যাবে না। যুক্তরাষ্ট্রের উৎপাদিত অতিরিক্ত যে মাংস, সেই মাংস সমুদ্রে না ফেলে বাংলাদেশে আনা হবে, বাংলাদেশে বিক্রি করার মাধ্যমে বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হবে। আবার যদি বলি, আওয়ামী লীগকে যে এখনো নিষিদ্ধ করে রাখা হয়েছে, এই সিদ্ধান্ত কার পক্ষের? ডিপ স্টেটের, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষের, নাকি আপনার সরকারের স্বার্থে যে কিছুদিন থাক এই অবস্থায় নিরিবিলি দেশ চালায়? কোনটি? ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ অসংখ্য নিরীহ নিরাপরাধ মানুষকে মাসের পর মাস, প্রায় 2 বছর ধরে জেলে বন্দী করে রাখা হয়েছে। যে কাজটি ডক্টর ইউনূস করেছিল তার ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এই সিদ্ধান্তগুলো কার স্বার্থে, কোন দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত এখনো অবিচার থাকা যায়?
ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে এই যে অসংখ্য অভিযোগ, দুর্নীতি থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ, এবং সর্বশেষ খোদ আন্তর্জাতিক জার্নাল সায়েন্সের প্রতিবেদনে যেটি উঠে এলো, দেশে যে 2.5 শতাধিক শিশু এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তার জন্য দায়ী ডক্টর ইউনূস এবং তার সরকার। কেন এখনো এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন তাদের কাউকে কাউকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে? এগুলো কি দেশের স্বার্থে, দেশের কোন ধরনের স্বার্থের সঙ্গে জড়িত রয়েছে? এই যে আইনজীবী সমিতি বা সুপ্রিম কোর্ট বারে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের যে প্রার্থিতা, সেগুলো বাতিল করা হলো কি কারণে, কার স্বার্থে? এগুলো সঠিক সিদ্ধান্ত? আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা হয়েছিল, সেই নীতি আপনিও অবলম্বন করছেন। ডক্টর ইউনূস যা করে গেছেন, সেই নেতিবাচক কাজগুলোর ধারাবাহিকতা ধরে রেখেছেন। আবার আওয়ামী লীগও যা করেছিল ভালো মন্দের মধ্যে দিয়ে মন্দ কাজগুলো, সেগুলো আপনি ধরে রেখেছেন। এগুলো সঠিক সিদ্ধান্ত কোনটি? এবং এই সরকার, আপনার সরকার যে কত বড় বিপদে পড়তে যাচ্ছে, আপনার অভিজ্ঞ মানুষ, খাওয়া মানুষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনাদের নিশ্চয়ই হিসেব আছে, কিন্তু যারা ক্ষমতায় থাকে সেই হিসেবগুলোর তোয়াক্কা তারা করে না, এটিও আমরা জানি। অতএব যে কথাটি বলেছেন যে বাহবা পাওয়ার জন্য জনপ্রিয় সিদ্ধান্ত নয়, সঠিক সিদ্ধান্ত, আমরা আসলে অনেক কিছুই মেলাতে পারি, আবার অনেক কিছু বলতে পারি না, এটাই বাস্তবতা। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতা ছাড়ার কদিন আগেই নিজেই নিজেকে যে ভিভিআইপি ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি আদায় করে নিলেন, আগের সব ধরনের রেকর্ড ভঙ্গ করে 1 বছরের জন্য যে সুবিধাটি নিয়েছিলেন, তারেক রহমান সরকার সেটি 6 মাস কমিয়ে এনেছে। অর্থাৎ তিনি আগের মতন 6 মাস পর থেকে আর এসএসএফ এর বিশেষ কোনো নিরাপত্তা সুবিধা পাবেন না, বিশেষ কোনো প্রোটোকল পাবেন না। তাকে যদি বাংলাদেশে থাকতে হয়, তাহলে সাধারণ একজন বাংলাদেশী নাগরিক হিসেবেই থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যে সরকার কেন এই ধরনের একটি সিদ্ধান্ত হঠাৎ করে নিল, যেখানে ডক্টর ইউনূস সরকারের অনেক কর্তা ব্যক্তি, নীতি নির্ধারক বা সাবেক উপদেষ্টাদের কেউ কেউ দেশ ছেড়ে খুব নীরবে চলে যাচ্ছেন। এরকম একটি সুবিধা তাদেরকে দেয়া হচ্ছে, অথবা তারা নেওয়ার চেষ্টা করছেন। আর সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত না নিলেই বা কি হতো, যে 6 মাসের জন্য যে তার নিরাপত্তা ব্যবস্থাটি রাখা হলো, বাকি 6 মাস কেটে। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করবেন? তিনি দেশে ফিরবেন তো? এরকম নানান ধরনের প্রশ্ন সোমবার দুপুরের পর থেকেই মানুষের মনে উকি দিচ্ছে। নানান ধরনের প্রশ্ন, আমার মনেও একই ধরনের প্রশ্ন। এবং একটি বিষয় আপনাদের একটু নোটিশ করে রাখি, এই দেশে বিশেষ কোনো খবরে এত বিপুল সংখ্যক মানুষ একই সাথে একই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন, তার নজির খুব কমই আছে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে যে বিষয়টি আমরা সোমবার আবারও দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে, মানে সরকারের এই যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটির ভূয়সী প্রশংসা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তাদের সেই স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো, ক্ষোভের প্রতিক্রিয়াগুলো, সেইভাবেই প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তার এই সুবিধা 6 মাস কমিয়ে আনা হলো? যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন তার এই সুবিধাটি কমিয়ে আনা হলো, তার কোনো প্রয়োজনও নেই, আমরা জানতেও চাই না, যেটি বাস্তবতা। কিন্তু তারপরেও মানুষের মনে তো প্রশ্নগুলো উকি মারে, এবং
যেটি জানতে পারলাম, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রশাসনিক সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ সরকারের শীর্ষ মহল থেকে। অনেকের ধারণা যে 2025-এর মধ্য জুনে লন্ডনে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠককে কোনো এক বিশেষ চুক্তি হয়ে থাকতে পারে, যার কারণে তারেক রহমান মেনে নিতে বাধ্য হয়েছিলেন ডিসেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনের তারিখটি বা সময়টি। কি সেই চুক্তি ছিল তা মানুষ নিশ্চয়ই স্পষ্ট করে কিছু বলতে পারবে না, যেহেতু এটি সবারই ধারণা। সম্ভবত সেই চুক্তি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা বা প্রতিশ্রুতি পূরণ করেননি, কিছুই করতে পারেননি। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ডিপ স্টেটের খেলা যে চলছে নতুন করে, তাকে কেন্দ্র করে এই সরকারকে আবারও একটি বিশেষ শক্তি যে অস্থিতিশীল করার একটা পায়তারা শুরু করেছে মাত্র 2 মাস যেতে না যেতেই, সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্ভবত একটি হলুদ কার্ড দেখানো আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে। হলুদ কার্ড কেন? যেহেতু এই সুবিধাটি এর আগে সাবেক সরকার প্রধানরা জানিয়েছেন 3 মাসের জন্য এসএসএফ এর প্রোটোকল নিয়েছেন, তিনি নিয়েছিলেন 1 বছরের জন্য, সেখান থেকে কাট করে 6 মাস রাখা হয়েছে। 3 মাসও তো করতে পারত। এটি সম্ভবত একটি ইয়েলো সিগন্যাল। তৃতীয়ত হচ্ছে যে যেহেতু তিনি 1 বছরের জন্য এই সুবিধাটি নিয়েছিলেন, এইটিকে অনেকে সংবিধান লঙ্ঘন করা বা নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করছিলেন, যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নিজেই সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছিল যে কেন এই সুবিধাটি তার ক্ষেত্রে বহাল রাখা হবে। এবং যে প্রথমে বলছিলাম যে তার ডক্টর ইউনূসের সরকারের অনেক হোমরা চোমরা তারা এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ করে নিয়েছে, তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে কিনা পাহাড় সমান অসংখ্য অভিযোগ থাকার পরেও সেই জায়গা থেকে এটি সরকার করতে পারে, একটা নমুনা দেখাতে পারে যে না, আমরা নতুন করে সরকারের ইউনূস সরকারের সাথে কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে ক্ষমতায় আসেনি। চতুর্থত, স্বার্থের সংঘাত এবং নৈতিক প্রশ্নের জায়গা থেকে এটি হতে পারে। কেমন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আগেই বলেছি যে পৃথিবীতে সাম্প্রতিক ইতিহাসে এমন কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমরা দেখতে পাবো না যে এত অল্প সময়ের মধ্যে আর অন্য কেউ এরকম নির্লজ্জ বেহায়ার মতো নিজের সব ধরনের সুযোগ সুবিধা লুটে নেওয়া, সব থেকে লাভবান হওয়া, সেটি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতা আসার পরে তার বিরুদ্ধে থাকা একের পর এক মামলা প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কর ফাঁকি 666 কোটি টাকা দিতে হবে মর্মে হাইকোর্টে যে রায়, সেটিও বাতিল করা হয়েছে। 2019 সাল পর্যন্ত আয়কর মুক্ত সুবিধা নিয়ে নেওয়া হয়েছে গ্রামীণ ফোনের, এবং আদম ব্যবসার লাইসেন্স থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের শেয়ার কমে নিয়ে আসা, সরকারের 25 ভাগ থেকে 10 ভাগে নামিয়ে আনা, এবং শেষ মুহূর্তে এই যে সুযোগ সুবিধা নেওয়া রাষ্ট্রীয় প্রোটোকল 1 বছরের জন্য নিরাপত্তার নামে। তো এত সব সমালোচনা কিছুটা হলো এই সরকারের উপরে গিয়ে পড়ছিল, যেই সরকারের বিরুদ্ধে, যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে জঙ্গিপনার অভিযোগ, আরো তো অনেক অনেক অভিযোগ, তারপরেও কেন তারা এতটা সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন অনেকের মতে, সেদিক থেকেও
একটা দৃশ্যমান কিছু দেখানোর চেষ্টা হতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি দেশে ফিরবেন তো? তার কারণ যতদূর জানি যে তিনি গত 24 এবং 25 মার্চ একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে গিয়েছিলেন জাপানে। আমি যতদূর জানি তিনি এখনো দেশে ফেরেননি, আমার যদি খুব ভুল না হয়ে থাকে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হতেই পারে। তার মানে 3 মাস প্রায় হয়ে গেছে, আগামী 3 মাস তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন, বিশেষ নিরাপত্তার জায়গা থেকে SSF এর প্রোটোকল পাবেন। 10 আগস্ট তার এই মেয়াদ শেষ হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের। সেই জায়গা থেকে তিনি আসবেন কি আসবেন না, এবং সরকার যে কাজটি করলো সেটি নিশ্চয়ই তার জন্য সুখকর কিছু নয়। তিনি নিশ্চয়ই এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ নাখোশ হয়ে উঠেছেন আমাদের তারেক রহমান সরকারের উপরে। অতএব এখনই যদি তিনি আসতে দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন, 10 আগস্টের পর তো দেশে ফিরে আসার কোনো ন্যূনতম সম্ভাবনাই নেই। কারণ তিনি এখন থেকেই মব আতঙ্কে ভুগতে শুরু করেছেন, এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। আর সব ভাষা হলেও এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে তিনি এখন মব আতঙ্কে ভুগবেন দেশে আসার ক্ষেত্রে। মবের শিকার হতে পারেন যে কোনো সময়। দেশকে যে তিনি চরম এক অন্ধকারে ডুবে দিয়ে গেছেন, সব ধরনের সুযোগ সুবিধা নিজে লুট করে মানুষের ভাগ্য, মানুষের নিয়তি, মানুষের ভবিষ্যৎ সব তিনি পেছনের দিকে নিয়ে গেছেন। বাংলাদেশের জঙ্গিবাদের চাষ করেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটিয়েছেন, মবকে আইনের তৈরি করেছেন, নিজেকে মবের জনক করে তুলেছেন। নিশ্চয়ই আমরা চাই না যে শুধু তিনি কেন, কেউ যেন মবের শিকার না হন। হামের টিকা নিয়ে যা ঘটেছে, শত শত শিশুকে মৃত্যুর করে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে জঙ্গিবাদী কার্যক্রমে কি অবস্থা আপনারা জানেন। সারা দেশে মোটামুটি এক ধরনের হাই অ্যালার্ট চলছে জঙ্গিবাদী গোষ্ঠীর হুমকি হামলার আশঙ্কা থেকে। এবং সিনিয়র আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিরাই খান পান্না, যেটি গণমাধ্যমকে একদিন আগেই বলেছেন, তিনি আশঙ্কার কথা বলেছেন যে ইউনূসের মতো লোক এই দেশের শাসনভার গ্রহণ করেছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। কোথায় সে আসে না কেন, মব হবে তার উপরে। তিনিও যদিও বলেছেন যে আমরা চাই না, কিন্তু তিনি যা করে গেছেন প্রাকৃতিক নিয়মেই তো ঠিক পাল্টাটি ফিরে আসার কথা। এবং আমার মনে হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য। অন্তত এই ক্ষেত্রে, আরেকটি ক্ষেত্রে সেটি হচ্ছে এই যে শত শত শিশু হামের টিকা না পেয়ে বাবা মার কোল শূন্য করে দিয়ে তাদেরকে মৃত্যুকে আলিঙ্গন করতে হলো, এই কারণে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং তিনি যেখানেই থাকেন না কেন, এই মামলা হওয়ার পরে ইন্টারপোলের সাহায্য নেওয়া উচিত বর্তমান সরকারের। তিনি যেখানেই থাকুন না কেন তাকে ফিরিয়ে আনা উচিত। এরকম একটা জঘন্য শাসক, জঘন্য সরকার প্রধান আমাদেরকে যেন আর দেখতে না হয়, তার জন্য একটা দৃষ্টান্ত শাস্তি এই দেশেই হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মঙ্গলবার একাই আমাদের অস্তিত্বের শিকড় নিয়ে, আমাদের ঠিকানা, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে একাই ঝড় তুললেন জাতীয় সংসদে। তার সেই বক্তব্য আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, দেখেছেন। নতুন করে তার বক্তব্য নিয়ে কোনো ধরনের বিশ্লেষণ বা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য, পুরো বাংলাদেশে অসংখ্য মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু মানুষ আবার তার বিরুদ্ধেও প্রতিক্রিয়া তুলে ধরেছেন, ধরারই কথা।
তখন এই বাংলাদেশে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একটা ভয়ঙ্কর আস্ফলন আমরা তো এখনো পর্যন্ত দেখছি। সেই জায়গা থেকে এগুলো খুবই স্বাভাবিক। তো ফজলুর রহমান সাহেবের বক্তব্য নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তবে দু তিনটি বিষয় আমি নোটিশ না করে পারছি না, একটু শেয়ার করতে চাই। এবং এটুকু জানিয়ে রাখি যে তিনি যে জাতীয় সংসদে এই ধরনের একটি স্টেটমেন্ট দিবেন এটি অনেক আগে থেকেই জানি। আমাকে তিনি পার্সোনালি বলে আসছিলেন যে সংসদে তিনি তার বক্তব্য অবশ্যই তুলে ধরবেন যা কিছু হয়েছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় এবং গত 2 মাসে এখনো পর্যন্ত যা হচ্ছে নতুন নির্বাচিত সরকার আসার পর থেকে। সেই জায়গা থেকে আবার অনেকে প্রশ্ন করছেন যে ভাষায় যেসব বিষয় নিয়ে কথা বললেন অ্যাডভোকেট ফজলুর রহমান, তাতে তার সংসদ সদস্য পদ থাকবে তো? তার কারণ তিনি মন্ত্রিত্ব পাননি, বিএনপি সরকারে তার স্থান হয়নি। কেন হয়নি তা নিয়েও মানুষ এর মধ্যে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। যাই হোক, অ্যাডভোকেট ফজলুর রহমান যখন বলছিলেন যে বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের কোনো সদস্য জামাত ইসলামী করতে পারেনি। তো তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানি বা আমরা জানতাম যে ডাক্তার শফিকুর রহমান নিশ্চয়ই তার বক্তব্য দিবেন জামাতের আমির, বা আবার দেখলাম তো যে জামাত ইসলামী সংসদ সদস্যরা কী পরিমাণ হইচই শুরু করলেন। তো আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে খুবই খুবই মানে প্রবল একটা ইচ্ছে ছিল যে তিনি কি বলেন শুনি। ডাক্তার শফিকুর রহমান কোন মুক্তিযোদ্ধা পরিবার থেকে এসেছেন, তার পরিবারে কে শহীদ হয়েছেন, এটা আমার জানার আগ্রহ ছিল, কিন্তু হতাশ হলাম। তিনি স্পষ্ট করে নির্দিষ্টভাবে কিছু বলেননি। তিনি এ নিয়ে বিনিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন এবং তাকে নাকি পার্সোনালি অ্যাটাক করা হয়েছে সেটি বলে তিনি তার নিজের কষ্টের কথা প্রকাশ করলেন। তার বক্তব্যটা ছিল যেরকম যে অ্যাডভোকেট ফজলুর রহমান পার্সোনালি আমাকে অ্যাটাক করেছেন, আমি শহীদ পরিবারের সদস্য কিনা উনি আমাকে চ্যালেঞ্জ করেছেন। কোনো মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে কেউ জামাতে ইসলাম করতে পারে কিনা ওনাকে কি তা জিজ্ঞাসা করে করতে হবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ অনুসরণ করব, এটা ব্যক্তিগত বিষয়। এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র বা সংবিধান কাউকে দেয়নি। খুবই চমৎকার কথা। এবং তিনি বলছেন যে আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি গুরুতর অপরাধ। কেন অপরাধ? যখন কোনো ব্যক্তি স্পর্শকাতর বিষয়ে কোনো মিথ্যা স্টেটমেন্ট দেবেন তার বিষয়ে প্রশ্ন করা কোন পর্যায়ের অপরাধের মধ্যে পড়ে? এটা কি ধরনের অপরাধ হলো? অ্যাডভোকেট ফজলুর রহমান তো নিজের বিশ্বাসের কথা বলেছেন, কই ডাক্তার শফিকুর রহমান সাহেব তো পারলেন না তিনি স্পষ্ট করে জানাতে যে তার পরিবারের কোন সদস্য শহীদ হয়েছেন ৭১-এ, কে মুক্তিযোদ্ধা ছিলেন তার পরিবারের। আমি মঙ্গলবার মানে বুধবার সকালে হঠাৎ করে দেশের প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের ফেসবুক পেজে একটা কার্টুন দেখলাম যে কেউ একজন মানে সুশাসনমণ্ডিত কোনো ব্যক্তি হাতে পিস্তল নিয়ে হুঙ্কার ছাড়ছেন, আর ক্যাপশনে লেখা বিষয়টি ছিল এরকম যে তোর জিগায় আর রাজাকারি করতে হবে। কাকে উদ্দেশ্য করে তিনি এই কার্টুনটি করেছেন বা ক্যাপশন দিয়েছেন আমরা হয়তো নিশ্চিত করে যাই না, তবে এর চেয়ে ভালো জবাব সম্ভবত আর এই সময়ের জন্য হতে পারে না। বক্তব্যের এক পর্যায়ে অ্যাডভোকেট ফজলুর রহমান আক্ষেপ করে বললেন যে বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে। আমি এই প্রসঙ্গটা এই কারণেই আসছে, তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু গণমাধ্যম এমন হেডলাইন করলো
লজ্জায় মাথা নিচু হয়ে এলো। অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজের সম্পর্কে বলেছেন যে তার সম্পর্কে মানুষ এই কথা বলেছেন, তিনি নিজের কষ্টের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে এই কথাটি তুলে ধরেছেন। এবং এটি তো আমরা জানি যে সবাই বলে, সবাই মানে অনেকেই বলে তাকে কটাক্ষ করে, তাকে ছোট করতে। কিন্তু আমাদের গণমাধ্যম, কোনো গণমাধ্যম কি করলো? কোনো গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের শিরোনাম এভাবে করলো, ফজা পাগলা ডাকে ক্লোন ফজলুর রহমান। আবার কোনো গণমাধ্যম এভাবে হেডলাইন করলো, ইনভার্টেড কমার মধ্যে লেখা, ফজা পাগলের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াতের আমির। এটা কোন ধরনের সাংবাদিকতা? আমাদের মধ্যে ন্যূনতম, মানে সাংবাদিকতার মধ্যে ন্যূনতম কোনো শিষ্টাচার নেই। আমরা সব ধরনের শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে গেছি। একজন মুক্তিযোদ্ধা তার আক্ষেপের কথা বলছেন, সেই শব্দগুলোকে হেডলাইন করতে হবে কিসের জন্য? কাটতি বাড়ানোর জন্য, নাকি অপমান করার জন্য, হেয় করার জন্য? তার এই বক্তব্যগুলো অবশ্যই তুলে ধরা যায়, আমি বলছি না তুলে ধরা যায় না, কিন্তু কেন হেডলাইনে এইভাবে ইনভার্টেড কমার মধ্যে অথবা তাকে উদ্ধৃত করে এই ধরনের শিরোনাম করতে হবে? এটা অবশ্যই ইন্টেনশনালি করা হয়েছে। যারা করেছেন, সেটি ব্যবসায়ী জায়গা থেকে হোক অথবা একজন মুক্তিযোদ্ধাকে হেয় করার জায়গা থেকে হোক। ফজলুর রহমান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন যে এই কথাটা বলা অন্যায়। কোনটা? মুক্তিযুদ্ধের সঙ্গে 5 আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার সঙ্গে তুলনা করা। অবশ্যই সঠিক, প্রতিটা অক্ষর এখানে নির্ভুল এবং ঐতিহাসিক। 71-এর সঙ্গে 24-কে মিলিয়ে 71-কে ছোট করা হয়, এরকম অভিযোগ বিএনপির শীর্ষ নেতারাও করেছেন যে 71-কে মিলান করে কখনো বাংলাদেশে এগিয়ে যাওয়া সম্ভব নয়, এমন মন্তব্য যদিও করেছেন। কিন্তু তারা হরামের সাথে বলছেন 71 আর 24-কে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেন 71 এবং 24 ধারণ করে এগিয়ে যেতে হবে? কি হয়েছে 24-এ? কেন 71-এর সঙ্গে তুলনা করতে হবে? 24-এ আলাদা কোনো গুরুত্ব থাকতেই পারে, কিন্তু 71-এর সঙ্গে কেন এটাকে বসাতে হবে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্তব্য করেছেন পুলিশ হত্যা প্রসঙ্গে। তিনি বলেছেন যে 5 আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তখন যুদ্ধ করেনি। 5 আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগের পুলিশ বাহিনী আওয়ামী লীগের পক্ষ হয়ে যে অভিযোগ করা হয় যে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তা তো আর হয়নি। সেই জায়গা থেকে তিনি বলছেন যে তারা তো নিরপরাধ, এত অস্ত্র গেল কোথায়? 5 আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না, সেটার জন্য তদন্ত হওয়া উচিত। এবং 5 আগস্ট আগেও যা হয়েছে সেটারও বিচার হওয়া উচিত। তখন না হয় তাহলে তারা রাষ্ট্রীয় বাহিনী হিসেবে কাজ করেছে। যদি অন্যায় করে থাকে কেউ, তার বিচার হোক। কিন্তু এসব নিহত পুলিশ সদস্যেরও তো মা আছে, বাবা আছেন, কারো কারো স্ত্রী আছেন, সন্তান আছে। কেন তাদের হত্যার বিচার করা যাবে না? এই কথাগুলো এই কারণে বললাম যে তিনি যে কথাগুলো বলেছেন তার কিছু কিছু বিষয় বিএনপির এখন এই মুহূর্তে যে পলিটিক্যাল স্ট্যান্ড, তার বিরুদ্ধে যায়। পুলিশ হত্যার বিচার করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন করা হবে না, যেহেতু ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এবং সেখানেও তিনি এই প্রসঙ্গটি নিয়েছেন। এর আগে যেভাবে বলছিলাম যে 71-এর সঙ্গে কেন 24-কে তুলনা, তিনি বলেছেন 71-এর মুক্তিযোদ্ধারা যেই হত্যাগুলো করেছেন তাহলে কি সে বিচার করতে হবে? কি ভয়ঙ্কর কথা, কি লজ্জাজনক কথা আমাদের জন্য। যে কারণে শুরুতেই বলছিলাম অ্যাডভোকেট ফজলুর রহমান যে কারণে অনেকের মতে
যে কারণে মন্ত্রিসভায় স্থান পাননি, সে কারণে কি তার সংসদ সদস্য পদ যে কোনো কারণে চলে যেতে পারে? আমরা জানি না। হয়তো এমন পর্যায়ে বিএনপি নিঃসন্দেহে যাবে না, এমন বিচারকের কোনো কাজের সূত্রপাত বিএনপি করবে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।